আসসালামু আলাইকুম। তুরস্ক গোপনে একটি দেশকে দূরপাল্লার এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ডেলিভারি দিয়েছে। দেশটি হতে পারে বাংলাদেশ। হিজবুল্লাহর ড্রোন হামলায় ধ্বংস ইসরায়েলের আয়রন ডোম মিসাইল, নিহত এক ইসরায়েলি সেনা। যুদ্ধে ইসরায়েলের সঙ্গে ইরানে গোপনে হামলা করেছে সংযুক্ত আরব আমিরাত। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 2 বাংলাদেশি। ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তির বিষয়টি এখন লাইফ সাপোর্টে। পাকিস্তানের গোয়াদর বন্দরে রাশিয়ান পণ্যবাহী জাহাজ, নতুন যুগের সূচনা। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। তুরস্ক গোপনে একটি দেশের কাছে বিক্রি করেছে তাদের নিজস্ব তৈরি দূরপাল্লার এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। সমর বিশ্লেষকদের মতে এই দেশটি হতে পারে বাংলাদেশ, কারণ 2025 সালে বাংলাদেশ তুরস্ক থেকে মাঝারি পাল্লার হিসার ও দূরপাল্লার মিসাইল সিপার মিসাইল কেনার জন্য চুক্তি করতে যাচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছে প্রতিরক্ষা সংক্রান্ত কয়েকটি সংবাদ মাধ্যমে। তবে এ চুক্তি সম্পন্ন হয়েছে কিনা তা তুরস্ক এবং বাংলাদেশ কোনো পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। সোমবার টাইমস অফ ইসলামাবাদ সহ একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তুরস্ক একটি অজ্ঞাত দেশের কাছে সিপার মিসাইল ডেলিভারি সম্পন্ন করেছে এবং প্রাপক দেশটির নাম প্রকাশ করেনি। তুরস্ক থেকে জানানো হয়েছে, চুক্তি অনুযায়ী তারা প্রাপক দেশটির নাম গোপন রেখেছে। হিসার মিসাইল আকাশে 100 কিলোমিটার থেকে 150 কিলোমিটার দূরত্বে 30 কিলোমিটার উচ্চতায় শত্রুর ছোড়া ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, ড্রোন, যুদ্ধবিমান সহ অন্যান্য আকাশযান ধ্বংস করতে সক্ষম। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, বাংলাদেশে ধরনের মিসাইল সিস্টেম অর্জন করলে তা দেশটির আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে হবে নতুন এক মাইল ফলক এবং নতুন যুগের সূচনা। সিপার ও হিসার একটি সারফেস টু এয়ার মিসাইল। এটি যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের সমকক্ষ। সিপার ও হিসার মিসাইল নির্মাতা আসেলসান, রকেটসান ও টুবিটাক। প্রকাশিত খবরে বলা হয়েছে, তুরস্কের নিজস্ব তৈরি সিপার দূরপাল্লার মিসাইল সিস্টেম রপ্তানির ঘটনা দেশটির প্রতিরক্ষা শিল্প সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। যুদ্ধ চলাকালে ইরানে গোপনে হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সোমবার ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশ করেছে এ খবর। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে হামলায় ইসরায়েলের সঙ্গে যোগ দেয় একমাত্র মুসলিম দেশ হল সংযুক্ত আরব আমিরাত। ওয়াল স্ট্রিট জার্নাল সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এই হামলাগুলোর মধ্যে পারস্য উপসাগরে ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগারের ওপর হামলাও অন্তর্ভুক্ত ছিল, যা সংযুক্ত আরব আমিরাত প্রকাশ্যে স্বীকার করেনি। প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলের শুরুতে চালানো হয় হামলা। ওয়াল স্ট্রিট জার্নাল উল্লেখ করেছে, ইরান তখন স্বীকার করেছিল যে একটি অনির্দিষ্ট শত্রু ওই স্থানটিতে হামলা চালিয়েছে এবং এর জবাবে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। প্রতিবেদনে উল্লেখিত যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের অংশগ্রহণের একমাত্র নির্দিষ্ট ঘটনা হল লাভান দ্বীপের হামলা। একটি সূত্র ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে, অন্যান্য উপসাগরীয় দেশগুলো এই সংঘাতে সক্রিয়ভাবে যোগ দিতে অস্বীকৃতি জানানোর পর ওয়াশিংটন যুদ্ধে আবুধাবির অংশগ্রহণকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। হিজবুল্লাহর ড্রোন হামলায় ধ্বংস হয়েছে ইসরায়েলের একটি আয়রন ডোম মিসাইল সিস্টেম। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর এই হামলা একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেছে সিএনএন ড্রোন হামলায় আয়রন ডোম মিসাইল ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে। সাধারণত ইরান ও হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে শত শত মিসাইল হামলা চালালেও তাতে ইসরায়েলের সুনির্দিষ্ট সামরিক স্থাপনায় আঘাত করা ও ধ্বংসের রেকর্ড খুব কম। কিন্তু সম্প্রতি হিজবুল্লাহর ফাইবার অপটিক যুক্ত ড্রোন হামলায় ধ্বংস হচ্ছে ইসরায়েলের বিভিন্ন সমরাস্ত্র। অপরদিকে সোমবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ ড্রোন হামলায় নিহত হয়েছে এক ইসরায়েলি সেনা। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় 2 বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহত দুজনই সাতক্ষীরার বাসিন্দা। সোমবার দুপুরে নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় তাদের আবাসস্থলে হামলার ঘটনা ঘটে। বৈরুতে বাংলাদেশ দূতাবাস থেকে জানায়, সোমবার দুপুর 12টার দিকে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় তাদের আবাসস্থলে ইসরায়েলের বিমান হামলা হলে ঘটনাস্থলেই তারা নিহত হন। পরে তাদের মরদেহ নাবাতিয়ের নাবিহ বেররি হাসপাতালে রাখা হয়। বিজেপির 10 বছরের শাসনে ভারতের বিভিন্ন রাজ্যে বিধানসভায় মুসলিম জনপ্রতিনিধির সংখ্যা 339 থেকে কমে 255 জনে এসে দাঁড়িয়েছে। বিভিন্ন রাজ্যের মন্ত্রিসভায়ও কমেছে তাদের প্রতিনিধিত্ব। যেমন এবার পশ্চিমবঙ্গে বিজেপিতে কোনো মুসলিম মন্ত্রী তো দূরের কথা, একজন এমপিও নেই সরকারি দলে। প্রকাশিত খবরে বলা হয়েছে, 2013 সালে দেশজুড়ে মুসলিম বিধায়কের সংখ্যা ছিল প্রায় 339 জন। বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় 255 জনে। বিশেষ করে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার ও রাজস্থানের মতো বড় রাজ্যগুলোতে এই পতন সবচেয়ে বেশি দেখা গেছে। উত্তরপ্রদেশে মোট জনসংখ্যার প্রায় 19% মুসলমান হলেও 403 সদস্যের বিধানসভায় বর্তমানে মুসলিম বিধায়ক রয়েছেন মাত্র
31 জন। আগে এ সংখ্যা ছিল 63। পশ্চিমবঙ্গে মুসলিম বিধায়কের সংখ্যা 59 থেকে কমে 37-এ নেমে এসেছে। একইভাবে বিহারে 19 থেকে 11 এবং রাজস্থানে 11 থেকে 6 জনের নেমেছে মুসলিম প্রতিনিধিত্ব। পশ্চিমবঙ্গে মুসলিমরা মোট জনসংখ্যার প্রায় 27% হলেও বিধানসভায় তাদের প্রতিনিধিত্ব প্রায় 12.6%। আসামে মুসলিম জনসংখ্যা 1/3 বেশি হলেও তাদের আসন সংখ্যা প্রায় 17%-এর কাছাকাছি। বিহার, মহারাষ্ট্র ও কর্ণাটকেও একই ধরনের বৈষম্য দেখা যাচ্ছে। বর্তমানে 7টি রাজ্যে কোনো মুসলিম বিধায়ক নেই। রাজ্যগুলো হলো অরুণাচল প্রদেশ, গোয়া, হিমাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ছত্তিশগড়। তবে কিছু ব্যতিক্রমও রয়েছে। তামিলনাড়ুতে মুসলিম বিধায়কের সংখ্যা 8 থেকে বেড়ে 9 হয়েছে। মধ্যপ্রদেশ ও মেঘালয়ে সামান্য বৃদ্ধি দেখা গেছে। অন্যদিকে মুসলিম প্রতিনিধিত্ব তুলনামূলক বেশি থাকা জম্মু ও কাশ্মীরেও সংখ্যা 58 থেকে কমে 51-এ নেমেছে। ভারতে 2014 সাল থেকে বিজেপি ক্ষমতায়। বিজেপির লক্ষ্য ভারতকে মুসলিম মুক্ত একটি হিন্দু দেশে পরিণত করা। বিজেপির বিভিন্ন রাজ্যের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ অহরহ সেখানকার মুসলমানদের ভারত ছেড়ে পাকিস্তান ও বাংলাদেশে চলে যাওয়ার দাবি জানাচ্ছে। ভারতের মুসলমানদের তারা বহিরাগত হিসেবে আখ্যায়িত করছে। তাদের বক্তব্য, ভারত হিন্দুদের দেশ এবং ভারতকে মুসলমান মুক্ত করা না হলে আবার একদিন তারা ভারত দখল করতে পারে। বিজেপির অনেক উগ্র নেতা অশিক্ষিত, ধর্মান্ধ, উগ্র হিন্দুদের ভোট পাওয়ার লক্ষ্যেও মুসলমানদের বিরুদ্ধে সবসময় উস্কানিমূলক বক্তব্য দিয়ে চলছেন। বিশ্লেষকদের মতে 2014 সালের পর বিজেপির উত্থান এবং বিভিন্ন রাজ্যে দলটির বিস্তারের ফলে নির্বাচনী কৌশলে বড় পরিবর্তন এসেছে। বিরোধী দলগুলো এখন জাতিগত সামাজিক সমীকরণকে গুরুত্ব দিয়ে প্রার্থী বাছাই করছে, যার প্রভাব পড়ছে মুসলিম প্রতিনিধিত্বে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়টি বর্তমানে লাইফ সাপোর্টে আছে। সিএনএন সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রাম্প পুনরায় ইরানে হামলা চালানোর পরিকল্পনা করছেন। অপরদিকে ট্রাম্প 15 মে চীন সফরে যাচ্ছেন এবং তার আগে ইরানের সঙ্গে দুই পক্ষের বৈঠকের কোনো সম্ভাবনা নেই। যুদ্ধবন্ধে ইরানের দেয়া প্রস্তাবকে ট্রাম্প অগ্রহণযোগ্য ও স্টুপিড হিসেবে আখ্যায়িত করেছেন। প্রকাশিত খবরে বলা হয়েছে, ইরান হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ চায় এবং যুদ্ধের ক্ষতিপূরণ চায়, যা মানতে রাজি নন ট্রাম্প। ট্রাম্প বলেছেন, এটি একটি হাস্যকর প্রস্তাব, কেউই এটি গ্রহণ করবে না। পাকিস্তানের গোয়াদর বন্দরে আগমন ঘটেছে রাশিয়ার একটি পণ্যবাহী মাদার ভেসেলের। এই ঘটনাকে দুই দেশের মধ্যে নৌ বাণিজ্যের ক্ষেত্রে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেছে পাকিস্তানের গণমাধ্যম। পাকিস্তানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চমকপ্রদ এই ঘটনা বিশ্বজুড়ে দৃষ্টি আকর্ষণ করেছে। এটি কৌশলগত এই গভীর সমুদ্র বন্দরের জন্য একটি বড় অগ্রগতি। পাকিস্তানের গোয়াদরে বন্দর অবকাঠামো নির্মাণ করা হয়েছে চীনা বিনিয়োগে। এটি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এটি কৌশলগত এই গভীর সমুদ্র বন্দরের জন্য একটি বড় অগ্রগতি। পাকিস্তানের গোয়াদর বন্দর অবকাঠামো নির্মাণ করা হয়েছে চীনা বিনিয়োগে। এটি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। গোয়াদর বন্দরে রাশিয়ান জাহাজের আগমন একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক বাণিজ্য সংযোগকারী হিসেবে পাকিস্তানের ক্রমবর্ধমান গুরুত্বের পরিচয়। বিশেষজ্ঞরা এটিকে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এবং এর বাইরের জন্য একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। সাম্প্রতিক মাসগুলোতে গোয়াদরের মাধ্যমে রাশিয়া এবং মধ্য এশিয়া থেকে আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। এই পরিবর্তন ইউরেশিয়া এবং মধ্যপ্রাচ্য জুড়ে বাণিজ্য পথগুলোকে নতুন রূপ দেবে বলে আশা করা হচ্ছে। কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে রাশিয়ার পতাকাবাহী একাধিক জাহাজ সফলভাবে বন্দরে ফিরেছে এবং পণ্য খালাস করেছে। পাকিস্তানের কৌশলগত অবস্থান মধ্য এশিয়া থেকে আরব সাগরে পৌঁছানোর সবচেয়ে সংক্ষিপ্ত পথ। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।